হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা 5 নম্বর যে সেটটি ছিল ভৌত বিজ্ঞানের তার সমাধানগুলো দেখে নেব। চলো। তো আমাদের প্রথম প্রশ্ন ছিল যে হ্যালোজেনগুলোর মধ্যে সর্বাধিক যে বিজারণধর্মী কারা হয়। তাহলে হ্যালোজেনগুলোর মধ্যে সর্বাধিক বিজারণধর্মী হয় আয়োডিন। তাহলে এটার অ্যান্সার হবে আয়োডিন। 2 নম্বরে ছিল যে অবতল দর্পণের সামনে কোথায় বস্তু রাখলে বস্তুর সমান আকারের অবশিষ্ট প্রতিবিম্ব গঠিত হবে। তাহলে অ্যান্সার কি হবে না, বক্রতা কেন্দ্রে। বায়ুমণ্ডলের ওজোন স্তরটি যে রশ্মিকে শোষণ করে না, তাহলে কোন রশ্মিকে শোষণ করে না, ইউভি রে কে শোষণ করে না। গাড়ির যে ভিউ ফাইন্ডার, সেখানে আমরা কোন ধরনের দর্পণ রাখতে পারি না, উত্তল দর্পণ রাখতে পারি। এক্স আর এ ওয়াই এই মৌলের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 17। তাহলে 17 মানে কে কক্ষে আমাদের যাবে দুটো, এটা 8টা আর এটা 7টা, মানে কি সে সর্ববহিষ্ঠ কক্ষে কি চাইবে, একটা ইলেকট্রন গ্রহণ করতে। তার মানে এক্স এর যোজ্যতা হবে আমাদের কত, 1। এবং 20 মানে এককে এল 2 8 18 এবং সর্ববহিষ্ঠ কক্ষে থাকবে দুটো। তাহলে ওয়াই এর যোজ্যতা আমরা বলতে পারি কত না, 2। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি, তাহলে এটার অ্যান্সার হবে এক্স টু ওয়াই। তাহলে এটার অ্যান্সার কিন্তু হবে এক্স টু ওয়াই। এক্স টু ওয়াই। নেক্সট আছে যে যে কোনো মাধ্যমে বায়ু বা শূন্য মাধ্যম ছাড়া কোন বর্ণের আলোর প্রতিসরাঙ্কের মান সবচেয়ে বেশি। তাহলে প্রতিসরাঙ্কের মান সবচেয়ে বেশি কোন বর্ণের না, বেগুনি বর্ণের প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে প্রতিসরাঙ্কের ব্যস্ত সম্পর্ক, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য যদি কম হয় তাহলে প্রতিসরাঙ্ক কিন্তু তার বেশি হবে। সাথে দাগে ছিল যে কোন ক্ষেত্রে আদর্শ গ্যাসের লেখচিত্র সরলরৈখিক হয় না। তাহলে পি বনাম ভি, সেখানে কিন্তু সরলরৈখিক হয় না। নেক্সট হচ্ছে আগুনে বরফ, এর সংকেত কি। আগুনে বরফ মানে মিথেন হাইড্রেটকে আমরা আগুনে বরফ বলে থাকি। তাহলে এর সংকেতে থাকে 4CH4 23H2। নেক্সট ছিল জেট প্লেন বায়ুমণ্ডলের কোন স্তরে চলাচল করে। তাহলে অ্যান্সার হবে স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু জেট প্লেন চলাচল করে। নেক্সট আছে পর্যায় সারণীতে অবস্থিত সর্বোচ্চ তড়িৎ মৌলের মধ্যে পড়ে ফ্লুরিন এবং সর্বনিম্নের মধ্যে পড়ে ফ্রান্সিয়াম। ফারেনহাইট স্কেলে কত মান হয় এর না, -459.67 ডিগ্রি ফারেনহাইট। অবতল দর্পণ কখন একটি বস্তুর অসৎ বিম্ব গঠন করবে না, যখন বস্তু ফোকাস আর মেরুর মধ্যে থাকবে। একটি ধাতব মৌল এম একটি অক্সাইড এমও গঠন করে। তাহলে এম পরমাণুর যোজ্যতা কক্ষে কয়টি ইলেকট্রন থাকবে। তাহলে এটা অ্যান্সার হবে কি না, 2টি ইলেকট্রন থাকবে। নেক্সট আছে যে দুই মাধ্যমের বিভেদ তলে আলোক রশ্মি যদি তির্যক কোণে আপতিত হয়, তাহলে প্রতিসৃত রশ্মির অভিমুখের পরিবর্তন হয় না। তাহলে দুই মাধ্যমের বিভেদ তলে আলোক রশ্মি যদি তির্যকভাবে আপতিত হয় তাহলে কিন্তু অভিমুখের কোনো পরিবর্তন হয় না। নেক্সট হচ্ছে যে বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার স্তরে মহাকাশ স্টেশন কোন স্তরে আর কি। তাহলে অ্যান্সার কি হবে না, আয়নোস্ফিয়ার। তাহলে এটা নিচে হবে আন্ডারলাইন। নেক্সট হচ্ছে একই উষ্ণতা, এটা হবে একই উষ্ণতা ও চাপে CO2 ও N2 গ্যাসের মধ্যে অণুর সংখ্যা পৃথক। দেখো একই উষ্ণতা ও চাপে CO2 আর N2 গ্যাসের মধ্যে অণুর সংখ্যা কিন্তু অ্যাভোগাড্রো বলেছে সমান হয়, তাহলে পৃথক হয় না। নেক্সট বলেছে যে বিভিন্ন মাধ্যমে আলোর গতিবেগ আলাদা হওয়ার জন্য আলোর প্রতিসরণ হয়, তাহলে এটার অ্যান্সার হবে সত্য। নেক্সট আছে যে লম্ব আপতনের ক্ষেত্রে আপতন কোণের মান হয় 0, তাহলে এটা কি হবে অ্যান্সার সত্য। নেক্সট বলেছে যে বায়োফুয়েল বলতে কি বুঝি না, জীবাশ্ম জ্বালানির পরিবর্তে যে জৈব পদার্থ থেকে উৎপাদিত জ্বালানিকে বলা হয়ে থাকে বায়োফুয়েল। উদাহরণের মধ্যে আছে বায়োডিজেল, বায়ো অ্যালকোহল ইত্যাদি। গ্রিনহাউস প্রভাবের উপযোগিতা কিনা, গ্রিনহাউস প্রভাবের কারণে পৃথিবীর তাপমাত্রা বাসযোগ্য থাকে। নেক্সট একটা অঙ্ক ছিল যে 800 mmHg চাপে কোনো গ্যাসীয় পদার্থের আয়তন যদি 70 ঘন সেন্টিমিটার হয়, তাহলে একই তাপমাত্রা মানে বয়লের সূত্র, কোন চাপে ওই গ্যাসের আয়তন 100 ঘন সেন্টিমিটার হবে। তাহলে এটা আমরা লিখতে পারি যে বয়লের সূত্র কি বলছে না, P1V1 সমান হয় P2V2। তাহলে এখানে কি কি ডাটা দেওয়া আছে দেখো, যে P1 দেওয়া আছে 800 mmHg, V1 দেওয়া আছে 70 ঘন সেন্টিমিটার, P2 বের করতে হবে, এবং V2 দেওয়া আছে 100 ঘন সেন্টিমিটার। তাহলে 800 ইন্টু 70 সমান আমরা লিখতে পারি P2 ইন্টু 100। তাহলে 108 800 বা P2 সমান আমরা লিখতে পারি 8×7=56, মানে 560 mmHg। তাহলে এটার অ্যান্সার হবে 560 mmHg।
নেক্সট একটা ছিল যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো গ্যাসের চাপ 3 গুণ বৃদ্ধি করে আয়তন হয়ে গেল 4500 সিসি। তাহলে প্রাথমিক আয়তন কত ছিল? তাহলে এখানে কোন ফর্মুলায় যাবে? না দেখো, যে আমার প্রাথমিক চাপ আমাদের বলে দেওয়া আছে পি। তাহলে একই রকম ভাবে প্রাথমিক যে আয়তন সেটা কত? না সেটা ভি। তাহলে চাপ যদি 3 গুণ করি তাহলে সেটা হয়ে যাবে আমাদের অন্তিম চাপ। সেটা কত? না অন্তিম চাপ হচ্ছে প্রাথমিক চাপের 3 গুণ 3পি। তো আমাকে জিজ্ঞেস করেছে অন্তিম আয়তন, বলে দেওয়া আছে 4500 সিসি। তাহলে আমরা বলতে পারি যে P1 V1 মানে প্রথমের ক্ষেত্রে কি হবে, পি ইন্টু ভি সমান P2 V2, পরে কত হয়ে গেল, P2টা 3পি এবং ভি2টা হচ্ছে 4500। তাহলে দেখো এখানে পিপি ক্যান্সেল হবে এবং ভি এর মান আসছে 3 5 15 এবং 3 4 12 1 13। তাহলে এত সিসি। তাহলে এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। নেক্সট বলেছে যে আলোর প্রতিসরণের ক্ষেত্রে স্নেলের সূত্রটি লেখো। তাহলে দেখো স্নেলের সূত্র বলে যে আপতন কোণের সাইন, আমরা কি পড়েছি যে প্রতিসরাঙ্ক মিউ সমান সাইন আই বাই হয় সাইন আর। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে স্নেলের সূত্র বলছে যে আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের যে সাইনের যে অনুপাতটা সেটা হয় ধ্রুবক, যেটাকে আমরা প্রতিসরাঙ্ক বলি। মেরু জিনিসটা কি না, মেরু বলতে বোঝাচ্ছে যে দর্পণের যে একটা মধ্যবিন্দু, যদি এটি একটা দর্পণ হয় তাহলে এর যে এই মধ্যবিন্দু এটাকে আমরা কি বলে থাকি, মেরু। নেক্সট হচ্ছে বক্রতা কেন্দ্র হচ্ছে দর্পণের গোলীয় অংশের একটা কেন্দ্র। এটাকে যদি আমরা একটা গোলক কল্পনা করি তাহলে এর যে সেন্টারটা হবে সেটাই হয়ে যাবে কি না একটা বক্রতা কেন্দ্র। নেক্সট আধুনিক পর্যায় সূত্র বলছে যে মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক সংখ্যা যত বাড়তে থাকবে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। তড়িৎযোজী মৌল ম্যাগনেসিয়াম ক্লোরাইডের গঠন কি হবে? তার আগে দেখে নিই যে আয়নীয় আর সমযোজী যৌগের মধ্যে কিছু পার্থক্য। না আয়নীয় যৌগের ক্ষেত্রে আয়ন আদান প্রদানের মাধ্যমে গঠিত হয়, উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হয়, কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না। সমযোজী যৌগ ইলেকট্রন শেয়ারের মাধ্যমে গঠিত, নিম্ন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তড়িৎ পরিবহন করে না। তাহলে আয়নীয় যৌগ হবে তড়িৎ পরিবহন করে। তো দেখে নাও ম্যাগনেসিয়াম ক্লোরাইড কিভাবে গঠিত হচ্ছে। না ম্যাগনেসিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস 2 8 2। তার সর্বস্থ কক্ষে তাহলে অবশ্যই দেখতে পাচ্ছ দুটি ইলেকট্রন ত্যাগ করে Mg2+ ক্যাটায়নে পরিণত হয় এবং নিকটবর্তী নিষ্ক্রিয় মৌল নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করে এটা। অন্যদিকে দুটি ক্লোরিন পরমাণু কি করবে না, প্রতিটি যে Mg আছে তারা বর্জিত দুটি ইলেকট্রন একটি করে নিয়ে করে সে Cl- আয়নে পরিণত হবে, নিকটবর্তী নিষ্ক্রিয় মৌল আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করবে। এরপর বিপরীত তড়িৎধর্মী তাহলে কি হয়ে গেল, Mg2+ আর দুটি Cl- স্থির তাড়িতিক আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত হয়ে MgCl2 গঠন করবে। তাহলে দেখে নাও ছবিটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে ম্যাগনেসিয়াম তার দুটো ইলেকট্রন ত্যাগ করছে, তার ফলে দুটো ইলেকট্রন যদি ত্যাগ করে তাহলে পরিণত হলো 2 8, তাহলে দুটো ত্যাগ করলে মাইনাস হয়ে গেল। একই রকম ভাবে ক্লোরিন কি করছে, সেই দুটো ক্লোরিন পরমাণু কি করছে, একটা একটা করে গ্রহণ করছে, তার ফলে এটি কি হয়ে গেল, Cl- পরিণত হয়ে গেল এবং এখান থেকে গঠিত হলো MgCl2। নেক্সট আসছে গ্রুপ ডি। দেখো আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির দুটো কারণ, না গ্যাসের যে অণুগুলো তাদের মধ্যে কি বল কাজ করে, আন্তরাণবিক আকর্ষণ বল। আর 2 নম্বর বলতে পারি যে অণুগুলোর একটা নিজস্ব আয়তন আছে। চার্লসের সূত্রের যে ভিটি লেখচিত্রের সাহায্যে যদি প্রকাশ করি কিরকম হবে, তো দেখতে পাচ্ছি চার্লসের সূত্রের ভিটি লেখচিত্রের সাহায্যে যদি প্রকাশ করি তাহলে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা T°C উষ্ণতাকে আমরা ভুজ ধরেছি এক্স অক্ষটাকে, এবং ভি আয়তনকে আমরা কোটি ধরেছি ওয়াই অক্ষ বরাবর। দিয়ে লেখচিত্র অঙ্কন করলে দেখা যাচ্ছে যে এটি একটি সরলরেখা হচ্ছে এবং সরলরেখাটি ওয়াই অক্ষকে ছেদ করছে এবং পিছনের দিকে যদি বাড়াই তাহলে সেটা উষ্ণতা কক্ষে -273°C উষ্ণতায় ছেদ করছে। আবার এরকম ভাবে যদি আঁকা হয় তাহলে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তনকে যদি আমরা কোটি ধরি এবং উষ্ণতাকে যদি আমরা ভুজ ধরি তাহলে লেখচিত্র অঙ্কন করলে সেটি হয়েছে একটা মূলবিন্দুগামী সরলরেখা। নেক্সট ছিল যে অ্যাভোগাড্রো যে সূত্রটা তার কি সিদ্ধান্ত বা অনুসিদ্ধান্ত। না আমরা বলতে পারি যে সমান আয়তনের সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে এবং সাধারণ তাপমাত্রা ও চাপে সকল গ্যাসের মোলার আয়তনটা কি হয়ে যায়, সেম হয়ে যায়। নেক্সট ছিল যে রেখাচিত্রের সাহায্যে একটা উত্তল লেন্সের বস্তুর অবশিষ্ট খর্বাকার এবং সদ্বিম্ব কিভাবে গঠন করে। তাহলে দেখো যে বস্তুটাকে যদি আমরা 2f এর চেয়ে বেশি দূরে রাখি
তাহলে এটা আমার কি ফোকাস, আর এটা এফ এর চেয়ে দ্বিগুণ দূরত্ব, অর্থাৎ টু এফ এর চেয়ে বেশি দূরত্ব যদি আমরা এখানে বস্তুটাকে রাখি, তাহলে দেখছো যে একটা আলোক রশ্মি এরকম ভাবে ফোকাস দিয়ে যায় আর একটা যায় আলোক কেন্দ্র দিয়ে। দিলে দেখা যাচ্ছে যে বস্তুটার উল্টা প্রতিবিম্ব গঠন হচ্ছে এবং সেটি বস্তুর চেয়ে কিন্তু আকারে অনেকই ছোট। তাহলে এখানে যদি আমি পিটা লিখি তাহলে বস্তুর চেয়ে দেখতে পাচ্ছ যে অনেকই আকারে ছোট। তাহলে লেন্সের যেদিকে বস্তুটি থাকে তার বিপরীত দিকে গঠিত হবে এফ টু এফ এর মাঝে, এবং প্রতিবিম্বটি হবে সৎ অবশীর্ষ বস্তুর চেয়ে ছোট। উত্তল লেন্সের এই ধর্মকে কাজে লাগিয়ে আমরা ক্যামেরা তৈরি করে থাকি। নেক্সট একটা ম্যাথ ছিল যে বায়ুর সাপেক্ষে প্রতিসরাঙ্ক দেওয়া আছে √2 এবং বায়ুতে আলোক রশ্মির আপতন কোণ 45 ডিগ্রি হলে প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মির চ্যুতি কোণ কত হবে। তো দেখো ইজি অঙ্ক খুবই, না স্নেলের সূত্র বলে যে মিউ সমান সাইন আই বাই সাইন আর, তো মিউ এর ভ্যালু দেওয়া আছে √2, তাহলে আই এর সমান হচ্ছে 45 দেওয়া আছে, তাহলে সবগুলোর মান যদি বসাই তাহলে আমরা প্রতিসরণ কোণ সাইন আর পেয়ে যাবো। সাইন 45 1/√2, তাহলে সেখান থেকে হচ্ছে হাফ, তাহলে সাইন 30 মান হয় হাফ। তাহলে আর এর ভ্যালু আমরা এখান থেকে কত পেয়ে যাচ্ছি 30। তাহলে দেখতে পাচ্ছ যে এখান থেকে আর এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 30। আর চ্যুতি কোণ মানে কি ডেল্টা সমান হয় আপতন কোণ আর প্রতিসরণ কোণের যে ডিফারেন্সটা, তাহলে আপতন কোণ 45 ছিল এবং প্রতিসরণ কোণ 30, তাহলে বুঝতেই পারছো যে চ্যুতি আমরা কত পাবো 15 ডিগ্রি। নেক্সট আরো একটা অঙ্ক ছিল যে একটি খালি বালতিকে যদি আমরা জল পূর্ণ করায় বালতির গভীরতা 4 সেমি কমে গেল, তাহলে বালতির প্রকৃত গভীরতা কত হবে। তাহলে দেখো যে আপাত গভীরতা সমান কি লেখা হয়ে থাকে, যে আপাত গভীরতা সমান আমরা লিখতে পারি প্রকৃত গভীরতা বাই আমরা লিখতে পারি প্রতিসরাঙ্ক। এটা আমাদের ফর্মুলা। এবার দেখো যে এখানে যে দেওয়া আছে যে দেখা যাচ্ছে যে একটা খালি বালতিকে যদি জল পূর্ণ করি তাহলে বালতির গভীরতা 4 সেমি কমে যাচ্ছে, তার মানে যে প্রকৃত গভীরতা মাইনাস যে আপাত গভীরতা তার যে ডিফারেন্সটা সেটা হচ্ছে 4 সেন্টিমিটার। এবার প্রকৃত গভীরতা বা মাইনাস আপাত সমান কি লিখতে পারি, যে প্রকৃত বাই প্রতিসরাঙ্ক। তাহলে এখানে লিখছি যে প্রকৃত বাই প্রতিসরাঙ্ক, এটা সমান হচ্ছে 4। তাহলে বা প্রকৃত গভীরতা কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকছে কি 1 - 1 বাই প্রতিসরাঙ্ক কত দেওয়া আছে না 4/3। দেখতেই পাচ্ছ যে প্রতিসরাঙ্ক দেওয়া আছে 4/3, মান বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে পাচ্ছি যে প্রকৃত গভীরতা সমান 1 - 3/4 সমান 4। তাহলে এখান থেকে 4 থেকে 3 বাদ দিলে কত হয়ে যাচ্ছে 1/4। তাহলে প্রকৃত গভীরতা ইন্টু 1/4 সমান 4, বা প্রকৃত গভীরতা কত হবে না প্রকৃত গভীরতা হবে 4 × 4 সমান 16 সেন্টিমিটার। তাহলে এটার অ্যান্সার হবে 16 সেন্টিমিটার। নেক্সট বলেছে ক্রমহ্রাসমান পরমাণুর আকার অনুযায়ী সাজাতে, তাহলে অক্সিজেন আছে, কার্বন আছে, ফ্লুরিন আছে এবং লিথিয়াম আছে। তাহলে দেখতে পাচ্ছ যে যদি পরমাণুর আকার অনুযায়ী সাজে তাহলে লিথিয়াম সবচেয়ে বড়, তারপরে কার্বন, তারপর অক্সিজেন, তারপর ফ্লুরিন। বিজারণ ক্ষমতার কর্ম অনুযায়ী যদি দেখি তাহলে ক্লোরিন হচ্ছে সবচেয়ে কম, তারপরে আছে আমাদের ফসফরাস, তারপরে আছে সিলিকন, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম। পর্যায় সারণীতে পর্যায় বরাবর বাম দিক থেকে যদি আমরা ডান দিকে যাই পরমাণুর আকার আর পারমাণবিক ব্যাসার্ধ কি হয়, পরমাণুর আকার পারমাণবিক ব্যাসার্ধ কি হয় হ্রাস পায়, কারণ নিউক্লিয়াসের আকর্ষণটা ক্রমশ বৃদ্ধি পায়।